সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা কমেন্টস করে জানাবেন। আজকে আমাদের প্রিন্সিপালস অফ ফিনান্স এবং ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বইয়ের চ্যাপ্টার শর্ট টার্ম ফিনান্সিং অথবা ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লাইবিলিটি থেকে লাইভ ক্লাস নাম্বার 5। এর আগে যে 4টি ক্লাস নেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই চ্যাপ্টারের আরও কিছু ক্লাস নিব। পরীক্ষায় কমপক্ষে 10 থেকে 14 মার্কস এই চ্যাপ্টার থেকে থাকবে। আমি মূল আলোচনায় যাচ্ছি, আর এই ক্লাসটা তোমাদের রেকর্ড থাকবে। আজকে যেটা নিয়ে আলোচনা, এটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং আজকের আমরা যেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি এখানে লিখে নিতেছি। প্রথমে তো বেসিকটা বোঝাতে হবে। আর অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং এটা অন্যান্য উৎস থেকে তুলনামূলক একটু কঠিন, কিন্তু আজকে আমি একেবারে সহজে বুঝিয়ে দিব, কারো কাছে কঠিন মনে হবে না। অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং, দেনাদার ভাঙানো বা প্রাপ্য বিল ভাঙানো অথবা প্রাপ্য বিল বাট্টাকরণ, তো এগুলো আসলে কি, এটা জানার প্রয়োজন আছে। তো এক এক করে আমি আলোচনা করে তোমাদের বোঝাচ্ছি। তো এখানে খুব বেশি সময় নিব না। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কার্যকরী মূলধনের জন্য অথবা ওয়ার্কিং ক্যাপিটাল বা কার্যকরী মূলধনের জন্য টাকার প্রয়োজন পড়তে পারে। 1 বছরের চেয়ে কম সময়ে মেয়াদের জন্য যে সকল উৎস থেকে টাকা সংগ্রহ করা হয়, এটাকেই তো বলা হয় শর্ট টার্ম ফিনান্সিং অথবা স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস। আমরা আগের ক্লাসগুলোতে শর্ট টার্ম ফিনান্সিংয়ের 3টা উৎস থেকে অঙ্কের সমাধান করেছি। তো একটা হচ্ছে ট্রেড ক্রেডিট অথবা ব্যবসায়িক ঋণ, আরেকটা হচ্ছে ব্যাংক লোন, এবং আরেকটা হচ্ছে কমার্শিয়াল পেপার। তো আজকের ক্লাসে আমরা নতুন আরও একটা জানলাম, এটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং। তো যারা আগের ক্লাস দেখেছি তারা ট্রেড ক্রেডিট কীভাবে অঙ্কের সমাধান করতে হয় খুব ভালো করে জানো, ব্যাংক লোনের অঙ্কের সমাধান কিভাবে করতে হয় এটাও জানো, কমার্শিয়াল পেপারের অঙ্কের সমাধান কিভাবে করতে হয় এটাও জানো, কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং এইটার অঙ্কের সমাধান কিভাবে করতে হয় সেটা তোমাদের জানা নেই। আচ্ছা, তো অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং বলতে কী বোঝানো হয়েছে? উদাহরণস্বরূপ, একটি কোম্পানির অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণ দেনাদারের পরিমাণ ধরে নিলাম 1 লক্ষ টাকা। একটি কোম্পানির বর্তমানে ওই কোম্পানির কার্যকরী মূলধনের জন্য উদাহরণস্বরূপ 80,000 টাকা প্রয়োজন। একটি কোম্পানির দেনাদারের পরিমাণ বা অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণ 1 লক্ষ টাকা আছে। তো দেনাদার কি? যাদের কাছে বাকিতে বিক্রয় করা হয়েছে বা যাদের কাছ থেকে টাকা পাওয়া যাবে তাদেরকে দেনাদার বলা হয়। দেনাদারের আরেকটা নাম হচ্ছে প্রাপ্য হিসাব, এটার ইংরেজি নাম অ্যাকাউন্ট রিসিভেবল, যাদের কাছ থেকে টাকা পাওয়া যাবে। আজকে কোম্পানির 80,000 টাকা প্রয়োজন। এখন কোম্পানি চাইলে এই যে দেনাদারের 1 লক্ষ টাকা আছে না প্রাপ্য হিসাবের, ওই টাকাটা ভাঙিয়ে আজকে 80,000 টাকা সংগ্রহ করতে পারে। সেটা কিভাবে?
তো উত্তরটা হচ্ছে এরকম। যেমন আমি বিষয়টা তোমাদের এখানে বুঝাই, একটু ধৈর্য ধরে বেসিকটা আগে বুঝো। এটা 1 লক্ষ। আজকে কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল, কার্যকরী মূলধন 80,000 টাকা প্রয়োজন। এখন কোম্পানি চাইলে টাকাটা ভাঙিয়ে আজকে 80,000 টাকা সংগ্রহ করতে পারে অ্যাকাউন্ট রিসিভেবল ভাঙিয়ে। ওইটার নাম হচ্ছে ফ্যাক্টর। এখন ফ্যাক্টর বলতে কি বোঝানো হয়েছে? যেমন ধরো, একটা কোম্পানির দেনাদারের পরিমাণ 1 লক্ষ টাকা। ফ্যাক্টর বলতে এটাই বোঝানো হয়েছে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যেটা ওই দেনাদার ভাঙাবে মানে কি? সহজে যদি বলি, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যেটা ভাঙাবে ওই প্রতিষ্ঠানকে, ব্যাংক অথবা ওই প্রতিষ্ঠানকে আমি ধরে নিলাম ওইটার নামে ফ্যাক্টর, যেটা ভাঙাবে। ওই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আজকে আমাকে 80,000 টাকা দিয়ে দিবে, কিন্তু যখনই দেনাদার 1 লক্ষ টাকা দিবে, ওই 1 লক্ষ টাকা কিন্তু ওই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান পাবে। আমি বিষয়টা আরও ক্লিয়ার করি। যেমন ধরো, আমার একটা কোম্পানির, ব্যবসা প্রতিষ্ঠানের কার্যকরী মূলধন বর্তমানে 80,000 টাকার প্রয়োজন আছে। আমার কোম্পানির দেনাদারের পরিমাণে 1 লক্ষ টাকা আছে। দেনাদার সাধারণত 2 মাস 3 মাস পরে টাকা দিবে। 2 মাস 3 মাস পরে টাকা দিলে টাকাটা তো আমি আজকে পেয়ে যাচ্ছি না, কিন্তু আজকেই যে আমার 80,000 টাকা প্রয়োজন, এখন কি করব? সেটা একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলো। কোম্পানি মানে অন্য একটা আর্থিক প্রতিষ্ঠান, যেটাকে আমরা ফ্যাক্টর বলতে পারি, আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক আজকে আমাদের 80,000 টাকা দিয়ে দিবে, কিন্তু 2 মাস পরে দেনাদার যে টাকাটা দিবে ওই টাকাটা সরাসরি কে পাবে? ওই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান পাবে, যে আমাকে আজকে 80,000 টাকা দিয়ে দিছে। তো এটাকে তো আমি দেনাদার ভাঙিয়েছি। আমি আরও ক্লিয়ার করে বুঝাবো, তো এটা দেনাদার ভাঙিয়েছে না? অবশ্যই। তখন ওই আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক, এটাকে বলা হবে ফ্যাক্টর। এটাই মূলত প্রাপ্য বিল ভাঙানো, অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং। আচ্ছা, এখন পরবর্তীতে কি আলোচনা করা যায়, চলো আমরা দেখে নেই। এই বিষয়টা মনে রেখো, সময় যাতে কম লাগে, আমি বেসিক বিষয়গুলো এখানে লিখে রেখেছি আগে থেকে। অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং, দেনাদার ভাঙানো। এই কথাটা যদি আমি আবার বলি, যে আমার আজকে প্রয়োজন 80,000 টাকা, আমার কোম্পানিতে আবার দেনাদারের পরিমাণ আছে 1 লক্ষ টাকা। তো কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আজকে যদি আমাকে 80,000 দিয়ে দেয়, এখন দেনাদারের যে 1 লক্ষ টাকা, ওই টাকাটা কে পেয়ে যাবে? ওই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান পেয়ে যাবে। তাহলে কত বেশি পেল? 1 লক্ষ থেকে 80,000 বাদ দিলে 20,000 টাকা। এখানে অবশ্যই আরও অনেক খরচ আছে, এটা আমি ব্যাখ্যা করতেছি। অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিংয়ের অ্যানুয়াল পার্সেন্টেজ রেট বা এপিআর বাহির করার জন্য যে নির্দিষ্ট পরিমাণ ওয়ার্কিং বা স্টেপের কাজ করতে হয়, সেই ওয়ার্কিংগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এটা ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আর ফিনান্স ডিপার্টমেন্টের প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের ক্লাস, আর বিবিএ ফোর্থ ইয়ারের যাদের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বই আছে তাদের এটা ক্লাস। নির্দিষ্ট পরিমাণ যে ওয়ার্কিং করতে হয় অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিংয়ের এপিআর বাহির করার জন্য, 1 নম্বরে প্রয়োজন অ্যাকাউন্ট কালেকশন পিরিয়ড, সংক্ষিপ্ত নামে সিপি। অ্যাকাউন্ট কালেকশন পিরিয়ড। তারপর 2 নম্বরে প্রয়োজন অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, সংক্ষিপ্ত নাম এআরটিও। এগুলার ব্যাখ্যা আবারও করব। 3 নম্বর ওয়ার্কিং আমাদের প্রয়োজন এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল ওইটা কি আমরা পরে জানব। এই 3টার প্রয়োজন আছে আমাদের অঙ্কের মধ্যে। তারপর এখানে লক্ষ্য করো, নেট অ্যামাউন্ট অফ অ্যাডভান্সড। তো নেট অ্যামাউন্ট অফ অ্যাডভান্সড এটা বাহির করার জন্য এই যে ওয়ার্কিংগুলো এখানে আছে, এটা সব সময় করতে হয়।
শুরুতেই এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল থেকে রিজার্ভটা বাদ দিতে হয়। তো রিজার্ভটা বাদ দিয়ে এখানে একটা টাকা পাওয়া যাবে। এখন রিজার্ভটা কি এটাও তো আমাদের জানতে হবে। তো রিজার্ভটা কি এটা জানার জন্য এখন একটা উদাহরণ দিতে হচ্ছে। যেমন ধরো আমি বলেছিলাম যে দেনাদারের পরিমাণ কোম্পানির আছে 1,00,000 টাকা। কোম্পানির আজকে প্রয়োজন 80,000 টাকা। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যখন ওই দেনাদার ভাঙাবে, মনে করো 80,000 টাকা দিবে, 80,000 টাকা দিবে, তাহলে কত টাকা দিল না? 20,000 টাকা দিল না? এই 1,00,000 টাকা এটা তো ফেস ভ্যালু। তো ওইটা সরাসরি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আমাকে দিল 80,000 টাকা। তো 1,00,000 টাকার মধ্যে কত টাকা দিয়েছে? 80,000। দেয় নাই কত টাকা? এখানে কম দিয়েছে কত টাকা? 20,000 টাকা। ওইটার নামই রিজার্ভ। আর সবসময় অঙ্কের মধ্যে ওই রিজার্ভটাই কিন্তু এখানে বসাতে হয়। তারপর এখানে এই টাকাটা পাওয়া যাবে। এখন আলাদা করে আরও মাইনাস করতে হবে। যেমন ওই যে ব্যাংক তোমাকে 1,00,000 টাকার দেনাদার ভাঙিয়ে দিল, ওইটা কি এমনি এমনি দিবে নাকি ইন্টারেস্ট নেবে? তো ব্যাংক কি মানে ওই আর্থিক প্রতিষ্ঠান কি করে, ওই ফ্যাক্টরিং করার কারণে, ভাঙানোর কারণে ফ্যাক্টরিং একটা কমিশন নিয়ে থেকে যেটা এখানে মাইনাস হবে, ইন্টারেস্ট নিয়ে থেকে যেটা এখানে মাইনাস হবে, অবশেষে এখানে যে টাকাটা তুমি পাবে এটার নাম নিট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স। আবার বলি, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের টাকা থেকে রিজার্ভের টাকা এখানে মাইনাস করে এই টাকাটা পাওয়া যাবে। এবং ওই ফ্যাক্টরিং কোম্পানি কমিশন বাবদ টাকা নেবে, ইন্টারেস্ট বাবদ টাকা নেবে, সেটা এই জায়গায় কী করতে হবে? মাইনাস করতে হবে। অবশেষে যে টাকা পাওয়া যাবে এটা নিট অ্যামাউন্ট অফ অ্যাডভান্সটা আমরা পেয়েছি। পরবর্তীতে আমাদের প্রয়োজন নিট পিরিয়ড কস্ট। নিট পিরিয়ড কস্টে কী কী বসে? ওই যে নিচের যে দুইটা ব্যয়, এই রিজার্ভ এটা ছাড়া ওই যে ফ্যাক্টরিং কমিশন আর ইন্টারেস্ট, বিবিএস সেকেন্ড ইয়ারে এটা নেই। ফ্যাক্টরিং কমিশন এবং ইন্টারেস্ট ওই দুইটা প্রথমেই বসাতে হবে। এই ব্যয়গুলা ফ্যাক্টরিং করার কারণে যে ব্যয়গুলো হলো, ওই নিচের দুইটা ব্যয় নিট পিরিয়ড কস্টে প্রথমেই বসাতে হবে। এটা শুধুমাত্র যে আজকের অঙ্কের জন্য তা নয়, সকল অঙ্কের জন্যই কিন্তু এই নিয়মটা। এখন আসো, মাইনাস করা হলো এখানে এমন কিছু ব্যয়, কিন্তু কেন? তো উদাহরণ দেই। যেমন কোম্পানির দেনাদারের পরিমাণ তো 1,00,000 টাকা ছিল। দেনাদার কখন সৃষ্টি হয়? বাকিতে বিক্রয় করলে তখনই দেনাদারের সৃষ্টি হয়। তো দেনাদারের কাছ থেকে ভবিষ্যতে টাকা পাওয়া যাবে। সবসময় কি দেনাদারের কাছ থেকে টাকা পাওয়া যায়? যেমন ধরো একজনের কাছে বিক্রি করলাম 10,000 টাকা, তো যে কোনো এক কারণে দেখা গেল আমি 2,000 টাকা পাই নাই। 2,000 টাকা পাওয়া যাবে না একেবারে নিশ্চিত, যে কোনো কারণে যে 2,000 টাকা পাওয়া যাবে না একেবারে নিশ্চিত, ওইটার নাম কি বলতো? ওইটার নাম হচ্ছে অ্যাকাউন্ট ডেপ্ট বা ব্যাড ডেপ্ট। বাংলা অর্থ অনাদায়ী পাওনা। মানে দেনাদারের কাছ থেকে যে টাকা পাওয়া যাবে না, যদি তাকে 1,00,000 টাকা আর যদি 20,000 টাকা পাওয়া যাবে না কোনো কারণ এরকম থাকে, ওই 20,000 টাকার নাম হলো ব্যাড ডেপ্ট, অনাদায়ী পাওনা। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তার মানে অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে এই দুইটা ব্যয় সম্পর্কিত, প্রশাসনিক ব্যয় আর ব্যাড ডেপ্ট অনাদায়ী পাওনা, এই দুইটা ব্যয় সম্পর্কিত আছে। মাইনাস করা হলো কেন? এটার কারণ কি? কারণ দেনাদার ভাঙানোর কারণে দুইটা ব্যয় হয়েছে। কি সেটা? ফ্যাক্টরিং কমিশন একটা, ইন্টারেস্ট একটা, এই দুইটাই ব্যয়। কিন্তু যেহেতু দেনাদারটা আমি ওই আর্থিক প্রতিষ্ঠানকে দিয়েই দিছি যে আমাকে দেনাদার ভাঙিয়ে টাকাটা দিবে, যেহেতু দিয়েই দিছি, তখন ব্যাড ডেপ্ট এক্সপেন্সটা আমার আর হচ্ছে না। অনাদায়ী পাওনা বা প্রশাসনিক ব্যয় যেটা দেনাদারের সাথে সম্পর্কিত, সেটা আমার আর হচ্ছে না। কিছু টাকা বেঁচে যেতে পারে, অনাদায়ী পাওনা কিছু টাকা আমার বেঁচে যেতে পারে। তো বাকিটা যদি ওই ফ্যাক্টরিং কোম্পানির কাছে অনাদায়ী পাওনা হয়, ওইটা ওই কোম্পানি বুঝবে, কিন্তু আমার কাছে কিছু টাকা বেঁচে যেতে পারে। বাকিটা আমি আর অঙ্কের মধ্যে বোঝাবো, সমস্যা নেই। আপাতত এই নিয়মটা জেনে রাখো। এই জন্য এটা আমি এখানে মাইনাস করব। এই টাকাটা মাইনাস করার ফলে আমি যেটা পাবো ওইটার নাম কি? ওইটার নাম হচ্ছে নিট পিরিয়ড কস্ট। এই ওয়ার্কিং করতে হবে তোমাকে অঙ্কের মধ্যে।
তারপর নেট অ্যানুয়াল ফ্যাক্টরিং কোস্ট বাইর করতে হবে। নেট অ্যানুয়াল ফ্যাক্টরিং কোস্টের সূত্র নেট পিরিয়ড কোস্ট এআরটিও। এআরটিও যেটা আমরা উপরে বাইর করেছি, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার উপরে বাইর করেছি আমরা। আর নেট পিরিয়ড কোস্ট তো এখানে আছে, এই যে নেট পিরিয়ড কোস্ট, ওই টাকাকে এআরটিও দ্বারা গুণ করলে নেট অ্যানুয়াল ফ্যাক্টরিং কোস্ট আমরা পেয়ে যাই। দেন এপিআর। এপিআরের সূত্র নেট অ্যানুয়াল ফ্যাক্টরিং কোস্টকে আমরা নেট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স দ্বারা ভাগ করবো, 100 দ্বারা গুণ করব। এখন নেট অ্যানুয়াল ফ্যাক্টরিং এটা কিন্তু আমরা এইখানে বাইর করেছি, এইটার জন্য নেট পিরিয়ড কোস্টের প্রয়োজন, যার কারণে ওয়ার্কিংটা কিন্তু এখানে করেছি। এই সম্পূর্ণ হচ্ছে নেট পিরিয়ড কোস্টের জন্য। আমাদের এখানে নেট অ্যামাউন্ট অফ অ্যাডভান্সের টাকাটার প্রয়োজন আছে, এই জন্য আমরা ওয়ার্কিংটা এখানে করে ফেলেছি। নেট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স ওই নিয়মেই কিন্তু আমরা বাইর করেছি, কেন? এপিআরটা বাইর করার জন্য। এখন তোমাদের এই তথ্যটা মনে রাখতে হবে। তো চলো আমরা আজকে একটা ম্যাথ সলভ করব। তো এটা আমাদের 8 নাম্বার ম্যাথ। তো একটু মনোযোগ দিও। এ কোম্পানি নিডস 80,000 টু মিট ওয়ার্কিং ক্যাপিটাল। একটা কোম্পানির 80,000 টাকা প্রয়োজন কার্যকরী মূলধনের জন্য। ইট হ্যাজ 3 অল্টারনেটিভ সোর্স। এখন এই কোম্পানি যে 80,000 টাকা সংগ্রহ করবে, এটার 3টা সোর্স আছে, 3টা স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস আছে। এখন কোম্পানি ডিসাইড করবে হুইচ অল্টারনেটিভ সোর্স দ্য কোম্পানি চুজ, কোন অল্টারনেটিভ কোম্পানি গ্রহণ করবে। এখন প্রশ্নটা একবার পড়ে নেই। 1 নম্বর সোর্সে দ্য কোম্পানি ক্যান বাই টাকা 1 লক্ষ অফ মেটেরিয়ালস। কোম্পানি চাইলে 1 লক্ষ টাকার মেটেরিয়ালস ক্রয় করতে পারে। শর্ত 330 নিট 90। 3 হলো সিডিআর, 30 হলো ডিপি, 90 হলো সিপি। এগুলো তো নতুন করে বোঝাতে হচ্ছে না, এটা ট্রেড ক্রেডিট, আগের ক্লাসগুলোতে বহুবার আলোচনা করা হয়েছে। তাহলে এটা ট্রেড ক্রেডিট আমরা পেলাম। 2 নম্বরে ব্যাংক উইল ল্যান্ড টাকা 1 লক্ষ, 13% ইন্টারেস্ট উইথ 20% কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ার্ড। তাহলে এটা ব্যাংক লোনের। এ ফ্যাক্টর উইল বাই কোম্পানিজ অ্যাকাউন্ট রিসিভেবল। যে একটা ফ্যাক্টর কোম্পানির দেনাদার ক্রয় করে নিবে 1 লক্ষ টাকা পার মান্থ, অ্যান্ড উইল অ্যাডভান্স 12% ইন্টারেস্ট পার এনাম 80% অফ দ্য ফিস ভ্যালু। এভারেজ কালেকশন পিরিয়ড ইজ 60 ডেজ। 60 দিন পর পর দেনাদারের টাকা সংগ্রহ করা হয়। তো এটা 60 দিন পর যেহেতু বলেছে, তার মানে এটা 2 মাসের টাকা। 1 মাস সমান 30 দিন, 2 মাস সমান 60 দিন। দি ফ্যাক্টর উইল চার্জ 2% কমিশন। আর ওই যে ফ্যাক্টর বলতে কি বুঝিয়েছে, ওই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যেটা কোম্পানির, এই কোম্পানির দেনাদারের টাকা ভাঙিয়ে আজকে টাকাটা দিবে। এই জন্য একটা ফ্যাক্টর বা একটা ফ্যাক্টরিং কোম্পানি দেনাদারের টাকাটা ক্রয় করে নিচ্ছে, বাই করেছে বা ক্রয় করেছে, যেখানে 12% ইন্টারেস্ট তাদেরকে দিতে হবে। আজকে তারা ফিস পেল, মানে ওই অ্যাকাউন্ট এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল যেই পরিমাণ হবে, 1 মাসে যদি 1 লক্ষ টাকা হয়, এটা যেহেতু 60 দিনের দেনাদার, তো 2 মাসে 2 লক্ষ টাকা। তো 2 লক্ষ টাকার এখানে 80% টাকা দিবে, তার মানে 20% টাকা দিবে না, ওইটাই হবে রিজার্ভ। এভারেজ কালেকশন পিরিয়ড 60 দিন। দি ফ্যাক্টর উইল চার্জ 2% কমিশন। ফ্যাক্টর আরও 2% কমিশন চার্জ করবে। It has been estimated that the factor service will save the company's account receivable administrative cost 1,000 per month and 1% bad debt loss. আর এই দেনাদার ভাঙানোর কারণে এটা আনুমানিক ধরে নেওয়া হলো। তো এতে করে কোম্পানির দেনাদার ভাঙানোর কারণে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাডমিনিস্ট্রেটিভ কোস্ট, দেনাদারের যে প্রশাসনিক ব্যয়টা 1,000 টাকা বেঁচে যাবে। তারপর ওনাদেরই পাওনারও 1% বেঁচে যাবে। 1 মাসে 1,000 টাকা বেঁচে যাবে ওই ফ্যাক্টর করার কারণে। আবার ওনাদেরই পাওনা আরও 1% বেঁচে যাবে। হুইচ অল্টারনেটিভ শুড দ্য কোম্পানি চুজ, কোম্পানি কোনটা গ্রহণ করবে। 3টা উৎস। তো আমরা এরকম যদি ফ্যাক্টর দেওয়া থাকে, আমরা এপিআর বাইর করবো প্রত্যেকটার, অ্যারাউন্ড পার্সেন্টেজ রেট। এখন প্রথম যেটা, এটা তো আর তোমরা সবাই বুঝো, আমি এটা সরাসরি দেখিয়ে দিচ্ছি। 330, যেখানে 3 হচ্ছে কি সিডিআর, সিডিআর হচ্ছে 3,
ডিপি হচ্ছে কত 30 আর সিপি হচ্ছে 90, এই যে 90। তো এপিআর এর সূত্র এটা সবাই জানো, এটার বলতে হচ্ছে না। CDR3 সিপি 90 ডিপি 30 এপিআর, এই যে এপিআর এর সূত্রটা এখানে বসানো হলো। CDR3 100 মাইনাস CDR3 360, সিপির মান 90, ডিপির মান 30। উপরে 3 ঠিক থাকবে, 100 থেকে 3 বিয়োগ করলে 97। উপরে 360 ঠিক থাকবে, 90 থেকে 30 বিয়োগ করলে 60। 3 এবং 360 গুণ করবেন, বা 3কে 97 দ্বারা ভাগ করলে এই মানটা, 360কে 60 দ্বারা ভাগ করলে এখানে 6। পরে এই দুইটা গুণ করে 100 দ্বারা গুণ করলে 18.54% এপিআর আমরা পেয়ে গেলাম। 2 নম্বর, এ ব্যাংক উইল লেন্ড টাকা 1 লক্ষ এট 13% ইন্টারেস্ট রেট উইথ 20% কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট। তো ব্যাংক 1 লক্ষ টাকা ঋণ করবে, 13% ইন্টারেস্ট আর কম্পেনসেটিং ব্যালেন্স 20%, কোনো ইন্টারেস্ট অগ্রিম এরকম উল্লেখ নেই। তো এটাও তো তোমাদের জানা আছে, আমরা আগের ক্লাসগুলোতে অঙ্কের সমাধান করেছি। প্রিন্সিপাল 1 লক্ষ টাকা ব্যাংক যেটা লোন করবে, ইন্টারেস্ট হবে 1 লক্ষ এর 13% 13,000। সিবি বা কম্পেনসেটিং ব্যালেন্স ক্ষতিপূরণের জের 1 লক্ষ এর 20% 20,000। তো এপিআর এর সূত্র, ইন্টারেস্টের মান আমরা আয়ের মান এখান থেকে নিব, আয়ের মান 13,000, এই যে আয়ের মান, সিবির মান 20,000 আর পি এর মান 1 লক্ষ। তো মানটা বসিয়ে দাও, আয়ের মান 13,000, পি এর মান 1 লক্ষ, সিবির মান 20,000 ইন্টু 100, উপরে 13,000, 1 লক্ষ থেকে 20,000 বিয়োগ করলে 80,000, 13,000কে 80,000 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ 16.25%। তো এখন পর্যন্ত আমরা দুইটা পেয়ে গেলাম, ব্যবসায়িক ঋণ 18.54% আর ব্যাংক লোনের 16.25%। এখন বাকি রইল আমাদের ফ্যাক্টরিং, যেটা আজকের মূল বিষয়, ওইটা বোঝানোর জন্যই আমি এই ক্লাসটা নিচ্ছি, অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং। আচ্ছা তাহলে দেখো, কোম্পানির তো কার্যকরী মূলধন বাবদ 80,000 টাকার প্রয়োজন। 3টা সোর্স আছে টাকাটা সংগ্রহ করার, ট্রেড ক্রেডিট 1 নম্বর এটাও বাহির করেছি, ব্যাংক লোন এটাও বাহির করেছি। এখন কোম্পানির দেনাদার ভাঙিয়ে যদি টাকাটা সংগ্রহ করি, তাহলে 3টা অ্যালটারনেটিভ সোর্সের মধ্য থেকে কোনটা গ্রহণযোগ্য হবে ওইটাই এখন আমরা বাহির করতেছি। তো এ ফ্যাক্টর উইল বাই কোম্পানি অ্যাকাউন্ট রিসিভেবল। এখন এই যে কোম্পানির 80,000 টাকা কার্যকরী মূলধনের প্রয়োজন, তো ওই কোম্পানির কিন্তু দেনাদার আছে। তো দেনাদার প্রতি মাসে 1 লক্ষ টাকা, যেটা একটা ফ্যাক্টর ক্রয় করে নিয়েছে। ফ্যাক্টর দ্বারা কি বোঝানো হয়েছে একটু আগে বলেছি, ফ্যাক্টর দ্বারা ওই কোম্পানিকে বোঝানো হয়েছে বা ওই আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংককে বোঝানো হয়েছে যেখানে টাকা ওই দেনাদারটা ভাঙানো যাবে, এটাকে বলা হবে ফ্যাক্টর। যেখানে 12% ইন্টারেস্ট নিবে পার এনাম, 80% অফ দ্য ফেস ভ্যালু, 80% অফ দ্য ফেস ভ্যালু। এটার মানে কি, যে 80% অফ দ্য ফেস ভ্যালু গড় দেনাদার অ্যাকাউন্ট রিসিভেবল তো 1 লক্ষ টাকা, ওই 1 লক্ষ টাকার 80% টাকা দিতে হবে, 20% হবে রিজার্ভ। আর এখানে বলেছে এভারেজ কালেকশন পিরিয়ড 60 দিন, তার মানে 2 মাসের অঙ্ক, এটা বুঝে নিতে হবে। দি ফ্যাক্টর উইল চার্জ 2%, এইটা ভাঙানোর কারণে 2% কমিশন ওই ফ্যাক্টর চার্জ করবে, আর ইন্টারেস্ট 12% তো আছেই। ইট হ্যাজ বিন এস্টিমেটেড দ্যাট দি ফ্যাক্টর সার্ভিস উইল সেভ দ্য কোম্পানি। এই ফ্যাক্টর করার কারণে, ভাঙানোর কারণে কোম্পানির অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, কোম্পানির প্রশাসনিক ব্যয়ের 1,000 টাকা বেঁচে যাবে পার মান্থ, প্রতি মাসে, এবং অনাদায়ী পাওনা আরও 1% বেঁচে যাবে। এই যে তথ্যগুলো এখন আমাদের জানা হলো, এখন আমরা ওয়ার্কিং করব। আর কোন ওয়ার্কিংগুলো করব, একটু আগে যা আলোচনা করেছি ওই ধারাবাহিকতায় কিন্তু আমাদেরকে লিখতে হবে। তো চলো আমরা এটা দেখে নেই। আমাদের অঙ্কের মধ্যে বলা আছে 60 দিন পর পর দেনাদারের টাকাটা সংগ্রহ করা হয়। তাহলে এভারেজ কালেকশন পিরিয়ড 60 দিন,
এখন আমাদের ARTO এর মান বাইর করতে হবে, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, এটা সংক্ষিপ্ত নাম কি? ARTO হচ্ছে এটা সংক্ষিপ্ত নাম। এখন অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, তাহলে কতবার বছরে দেনাদারের কাছ থেকে সংগ্রহ করা হয়? একটা হচ্ছে যে কতদিন পর পর টাকা সংগ্রহ করা হয়, এটা হচ্ছে এভারেজ কালেকশন পিরিয়ড, কতদিন পর পর টাকা আদায় করা হয়, 60 দিন পর পর। এখন দেনাদারের টাকা 60 দিন পর পর যদি আদায় করা হয়, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, বছরে কতবার দেনাদার আবর্তন হয়, টাকাটা কতবার তোলা হয়, তখন 1 বছর সমান ধরে নেওয়া হলো 360, আর 60 দিন পর পর যদি টাকা সংগ্রহ করা হয় তাহলে বছরে 6 বার। এই 360 এবং ডিএম দ্বারা ডেজ অফ ম্যাচারিটি, কতদিন পর পর টাকা সংগ্রহ করা হয়, 360কে 60 দ্বারা ভাগ করলে 6 বার, মানে বছরে 6 বার টাকা আদায় করা হয়। এখন 1 মাসের কিন্তু দেনাদারের পরিমাণ আছে 1 লক্ষ টাকা, আর যেহেতু 2 মাসের দেনাদারের টাকার হিসাবটা 60 দিন পর পর, তো এই জন্য এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল হয়ে যাবে 1 লক্ষকে 2 দ্বারা গুণ, কারণ 2 মাস 60 দিন মানে 2 মাস, আর পার মান্থ দেওয়া আছে 1 লক্ষ টাকা। তো 1 লক্ষ কি ওই কারণেই মূলত 2 দ্বারা গুণ করলে ওই 60 দিনের দেনাদারের জন্য 2 লক্ষ টাকা এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলটা বাইর করা হলো। আচ্ছা, তাহলে উপরের 3টা ওয়ার্কিং সকল অঙ্কের মধ্যেই করতে হয়, এটা আমরা বুঝতে পারলাম। এখন ওয়ার্কিং নাম্বার 4, নিট অ্যামাউন্ট অফ অ্যাডভান্সড বাইর করতে হবে। উপরে আমরা দেখতে পাচ্ছি এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল 2 লক্ষ টাকা, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল 2 লক্ষ টাকা, এটার 80% ফেস ভ্যালু আছে। তো 100 থেকে 80% বাদ দিলে অবশিষ্ট যে 20% ওইটাই রিজার্ভ। তো এই জন্য এখানে আমাদের রিজার্ভটা 2 লক্ষের 20%, এই 2 লক্ষ টাকার 20% 40,000 টাকা মাইনাস করলে 1,60,000 টাকা এখানে পাওয়া যাবে। তারপর দেনাদার ভাঙানোর কারণে ফ্যাক্টরিং কিছু কমিশন হবে, 2% বলা হয়েছিল। তো এই অ্যাকাউন্ট রিসিভেবল 2 লক্ষ টাকার 2% 4,000 টাকা, বিগ করলে 1,56,000 টাকা। ইন্টারেস্ট বাবদ আমাদের ইন্টারেস্ট যেহেতু 12% সারা বছরের জন্য, তো এখন কি করতে হবে, ওই যে 1,56,000 টাকা 12% ইন্টারেস্ট, 2 মাসের টাকা এখানে ইন্টু দিয়ে দিবেন। 2 মাসের টাকা যেহেতু, তো 60 দিনের টাকা 360 দ্বারা ভাগ করলে 1 মাসের টাকা, 60 দ্বারা যদি আবার গুণ করি তাহলে 2 মাসের টাকা। ক্যালকুলেটারে অবশেষে 3,120 টাকা পেয়ে যাবেন। অতএব 1,56,000 12%, 360 দ্বারা ভাগ করলে 1 মাসের টাকা, আবার 60 দ্বারা গুণ করলে 60 দিনের টাকা, 3,120 টাকা বিগ করলে 1,56,000 থেকে 3,120 বিগ করলে 1,52,880 টাকা আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর এই ওয়ার্কিংটা সবসময় এভাবেই করতে হবে। কিছু আছে মনে রাখতে হবে, যেমন এটা মনে রাখার মতো বিষয় এবং বুঝতে হবে। নিট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স আমরা পেয়ে গেলাম। পরবর্তী যে ওয়ার্কিংটা, নেট অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট, যারা লাইভ ক্লাসের পরে এটার ক্লাসের রেকর্ডিংটা গুগল ড্রাইভ থেকে দেখতেছেন, ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখবেন যাতে দেখতে কোনো অসুবিধা না হয়। নেট অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট, এখন নেট পিরিয়ড কস্ট আমাদের বাইর করতে হবে। তো ফ্যাক্টরিং কমিশন উপর থেকে নিব 4,000, ওইখান থেকে ফ্যাক্টরিং কমিশন বাবদ 4,000 টাকা ছিল, আর ইন্টারেস্ট বাবদ 3,120 টাকা ছিল। ওই দুইটা টাকাই কিন্তু আমরা এখন এখানে বসাবো। ফ্যাক্টরিং কমিশন 4,000 টাকা, ইন্টারেস্ট 3,120 টাকা, তাহলে টোটাল ব্যয় দাঁড়ালো 7,120। আর এই ফ্যাক্টর করার কারণে ওই কোম্পানির বেঁচে যাবে কি, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট মাসে 1,000 টাকা, আর যেহেতু 2 মাসের অঙ্ক, মাসে 1,000 হলে 2 মাসে 2,000 টাকা, এবং দেনাদারের পরিমাণ ছিল 2 লক্ষ টাকা। তো 2 লক্ষ টাকার 1% আবার ওনাদের পাওনাও বেঁচে যাবে, 1% বেঁচে যাবে এরকম বলা আছে। তো দেনাদারের পরিমাণ 2 লক্ষ, 2 লক্ষের 1% আবার 2,000 টাকা, এই দুইটা যোগ করলে 4,000 টাকা বিগ করতে হবে। 7,120 থেকে এই দুইটার 4,000 বিগ করলে 3,120 টাকা। এটা হচ্ছে নেট পিরিয়ড কস্ট। নেট অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট বাইর করার জন্যই মূলত নেট পিরিয়ড কস্ট বাইর করা হয়েছে। নেট অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট বাইর করার সূত্র নেট পিরিয়ড কস্ট ইন্টু ARTO।
উপরে আমরা এআরটিও বাইর করেছি, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার 6 টাইমস, এই যে আমরা বাইর করেছি। তো নেট পিরিয়ড কস্ট 3120 আর এআরটিও আছে 6, এই দুইটা যদি এখন আমরা গুণ করি 18,720 টাকা নেট অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট। এখন আমরা এখানে নেট অ্যামাউন্ট অফ অ্যাডভান্সড 1,52,880, নেট অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট এখানে 3120, নিট অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট 18,720, এটা পেয়েছি। তাহলে এপিআর এর সূত্র আবার এটা, নিট অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট 18,720, এই যেটা আমরা পেয়েছি, আর নিট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স 1,52,880 আমরা পেয়েছি। উপরেরটাকে নিচেরটা দ্বারা ক্যালকুলেটারে ভাগ করবো, 100 দ্বারা গুণ করবো, 12.24%। এখন কোনটার এপিআর কম সেটাই গ্রহণযোগ্য। তিনটার মধ্য থেকে ট্রেড ক্রেডিটের 18.54%, ব্যাংক লোনের 16.25%, আর ফ্যাক্টরিংয়ের 12.24%। তাহলে 3 নম্বরটাই গ্রহণযোগ্য। দি কোম্পানি শুড চুজ অল্টারনেটিভ 3 বিকজ ইটস ইন্টারেস্ট রেট ইজ লোয়েস্ট দেন আদার অল্টারনেটিভ, কারণ এটার ইন্টারেস্ট রেট অন্যান্য অল্টারনেটিভ থেকে কম, এই জন্যই মূলত কি এটা গ্রহণযোগ্য। এখন যদি আমরা এই সম্পূর্ণ ক্লাসটা পুনরায় দেখে অঙ্কটার সমাধান করি, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিংয়ের অঙ্কের সমাধান কিভাবে করতে হবে আমরা জেনে যাব, সবাই সমাধান পারবো। পরবর্তী লাইভ ক্লাসগুলো দেখে নেবেন যারা পেইড কোর্সে আছেন। আজকের এই ক্লাসটা এই পর্যন্ত, ক্লাসের রেকর্ডিং থাকবে, দেখে নেবেন।